জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আমি এখনো পদত্যাগ করিনি, নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করলেন শেখ হাসিনা। বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দিল কে। সেনাপ্রধান বলছে জানি না, নীরব হয়েছে ঢাকা। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব বিপ্লবী ছাত্রদের স্বপ্ন ভেঙে পড়ছে বেকারত্বে। এএফপির প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আমি এখনো পদত্যাগ করিনি, নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করলেন শেখ হাসিনা। জেনেভায় সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের একটি বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি ভাষণে শেখ হাসিনা তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার দাবি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। জেনেভায় সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের একটি বিক্ষোভ সমাবেশে ভার্চুয়াল ভাষণে তিনি এই দাবি করেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক বলেও দাবি করেন শেখ হাসিনা। জেনেভায় ওই সমাবেশে তিনি দাবি করেন এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, আমি জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী। গত বছর জুলাই মাসে কোটা আন্দোলনের নামে হত্যাযজ্ঞ শুরু করে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় আসে, কিন্তু সাংবিধানিকভাবে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি এখনও পদত্যাগ করিনি। উল্লেখ্য, হাসিনা ভারতে চলে আসার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দাবি করেছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ওই পদত্যাগপত্র দিয়েছিলেন বলেও দাবি করেন সেনাপ্রধান। যদিও পরে বাংলাদেশের রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে তিনি বঙ্গভবনে হাসিনার পদত্যাগপত্র পাননি। দিন কয়েক আগেই হাসিনার একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয় আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার পেজে। সেখানে হাসিনা দাবি করেন গণভবনে তাকে এবং তার বোন শেখ রেহানাকে হত্যা করার চক্রান্ত হয়েছিল। মাত্র 20 থেকে 25 মিনিটের জন্য তারা বেঁচে গিয়েছিল। গত বছর জুলাই মাসে কোটা আন্দোলনের নামে বাংলাদেশে হত্যাযজ্ঞ শুরু করা হয়েছিল বলেও এদিন অভিযোগ করেন শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে ইউনূসের সরকার মানবাধিকার এবং মৌলিক অধিকার কেড়ে নিয়েছে বলেও তার দাবি। এখন সেখানে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটছে তার জবাব ইউনূসকেই দিতে হবে বলেও দাবি করেন শেখ হাসিনা। ইউনূসের আমলে ছাত্র নেতারা 3 থেকে 4 মাসেই আঙুর ফুলে কলাগাছ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি ইউনূসের আমলে হত্যাকারী এবং সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হচ্ছে। যারা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দিল কে। সেনাপ্রধান বলছে জানি না, নীরব হয়েছে ঢাকা। বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। শেখ হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি দিল কে। তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের তার নির্দেশনার কথা নয়, তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়েছিল? 5 আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে 8 আগস্ট রাত 8টা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। হাসিনা দেশ ছাড়ার খবর সরকারিভাবে তিনি প্রথম দেশবাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দিয়ে। তিনি সম্প্রতি একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা দেশ ছাড়ার খবর আমার জানা ছিল না। দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সেনা নিবাসে বৈঠক করেছিলাম। আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে গিয়েছেন। প্রশ্ন হলো, সেনা প্রধানকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর অমন অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়া সম্ভব ছিল কি? প্রশ্ন হলো, পদত্যাগী প্রধানমন্ত্রীর নির্দেশ সেনা প্রশাসন মানতে বাধ্য নয়, তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছিল? অনেকেই মনে করছেন হাসিনা আসলেই পদত্যাগ করেনি, তিনি প্রধানমন্ত্রী হিসাবেই সেনাকে নির্দেশ করেছিলেন তাকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে। সেনা সেই নির্দেশ পালন করে। বাংলাদেশ প্রশাসনের তরফে বলা হয়েছিল
হাসিনা ঢাকা থেকে প্রথমে সেনা হেলিকপ্টারে ত্রিপুরার রাজধানী আগরতলায় যান। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে তিনি দিল্লি রওনা হন। কিন্তু হাসিনাকে ভারতে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান, সেটির স্কোয়াড কোড, যা উড়ানোর আগে প্রতিটি বিমানের জন্য বরাদ্দ হয়। AGAS 1431 এর ফ্লাইট ডিটেলস রিপোর্ট থেকে দেখা গেছে সেটি ঢাকা থেকে সরাসরি ভারতের উদ্দেশ্যে রওনা হয় বিকাল 3টা 11 মিনিটে। জানা যাচ্ছে ঢাকার একটি সেনা বিমান বন্দর থেকে তার ফ্লাইটটি ওড়ে। ততক্ষণে গণভবনে লুটতরা শুরু হয়ে গিয়েছে। মিডিয়াতেও খবর হয়ে যায় পালিয়েছেন শেখ হাসিনা। কিন্তু বিমানের রিপোর্ট বলছে তিনি দেশ থেকে পালিয়েছেন খবর হওয়ার পরও আরও অন্তত 2-2.5 ঘন্টা ঢাকাতেই ছিলেন। হেলিকপ্টার তাকে গণভবন থেকে সেনা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিল। প্রশাসনিক মহলের বক্তব্য, সেনা বিমানের দেশের সীমা অতিক্রম করে পড়শি দেশে যেতে সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি লাগে। হাসিনার দেশ ত্যাগ এবং তাকে বিমানে ভারতে পৌঁছে দেওয়ার অনুমতি কে দিয়েছিল? সেনাপ্রধান জানিয়েছেন তিনি এই বিষয়ে অবগত ছিলেন না। প্রশাসনিক মহলের বক্তব্য, বিমান বাহিনীর প্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ আর্মির চিফ ওয়াকারুজ্জামান বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি, যদিও রাষ্ট্রপতির ওই মর্যাদা অলংকারিক। তার পক্ষে হাসিনাকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া সম্ভব ছিল না। জানা যাচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় থাকাকালে সেটির ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল। এই যন্ত্র অফ থাকলে বিমানকে আকাশে রোটেট করা যায় না, শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাহায্যে যোগাযোগ থাকে। পাইলটের এই সিদ্ধান্তকে ধারণা করা হচ্ছে দেশের ভূখণ্ডে হাসিনার বিমান নিরাপদ বোধ করেনি। মনে করা হচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তার দিকটি আরও স্পষ্ট হয়েছে বিমানটি দিল্লি যাওয়ার রুট থেকে। ঢাকা থেকে সরাসরি দিল্লিগামী বিমানগুলি ওড়ার পর বাংলাদেশের উত্তর প্রান্তের শহর রাজশাহীর আকাশ ছুঁয়ে পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে দিল্লির দিকে এগিয়ে যায়। কিন্তু 5 আগস্ট হাসিনার বিমান কলকাতার উপর দিয়ে উড়েছিল। এর ফলে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে বিমানটির 15 মিনিটেরও কম সময় লাগে। মনে করা হচ্ছে হাসিনা দ্রুত দেশের আকাশসীমা অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়তে চেয়েছিলেন। বাংলাদেশের শিক্ষার্থীরা একটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়েছিল। কিন্তু 5 আগস্টের বিপ্লবের 6 মাস পর অনেকেই বলছে চাকরি খুঁজে পাওয়া যেন প্রতিবাদের ব্যারিকেড সামলানোর চেয়ে কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রিজওয়ান চৌধুরীর মতো যুবকদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন এখন অনেকটাই ম্লান। তিনি বলেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছ থেকে তেমন কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। মূলত বেকারত্বই ছিল গত বছরের 5 আগস্টের প্রতিবাদের প্রধান কারণ। তবে বিপ্লবের পর এই সমস্যার সমাধান হয়নি, বরং আরও প্রকট হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS তথ্যে উঠে এসেছে 2024 সালের সেপ্টেম্বরের শেষ দিকে 17 কোটি জনসংখ্যার দেশে চাকরির প্রত্যাশী সংখ্যা 26,60,000-এ পৌঁছেছে, যা তার আগের বছরে ছিল 24,90,000। বলা চলে বেকারত্বের সংখ্যা 6% বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশকে সতর্ক করে বলেছিল দেশের অর্থনৈতিক কার্যক্রম গুরুতরভাবে ধীর গতিতে চলছে। সেখানে মুদ্রাস্ফীতি দ্বিগুণের ঘরে পৌঁছেছে। তারপর মরার উপর খাড়ার হিসেবে তৈরি হলো সরকারের রাজস্ব আয় কমে যাওয়া, পাশাপাশি ব্যয়ের চাপও দিন দিন বাড়ছে। এ অবস্থায় অনেকের কাছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির উচ্ছ্বাস এখন ম্লান হতে চলেছে।